প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছো। আশা করি সবাই তোমরা ভালো বাসায় থাকবে, ভালোভাবে থাকবে, বিনা প্রয়োজনে বাসার বাহিরে বের হবে না। আজকে আমি মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি রুমানা খান তোমাদের সামনে এসেছি অনলাইনের মাধ্যমে তোমাদের কিছু যাতে হেল্প হয় সেজন্য সহযোগিতা করার জন্য। আজকে আমি নবম দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা নিয়ে তোমাদের কিছু আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা এতে উপকৃত হবে। ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ঝুঁকি কি, অনিশ্চয়তা কি। যাই হোক, আমি চলে যাচ্ছি। আসো আমরা দেখি GPA 5। প্রথমেই আমি বলি অনিশ্চয়তা। আমাদের প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে অনিশ্চয়তা ওতপ্রোতভাবে জড়িত। অনিশ্চয়তা মানে যে আমি এটা পাবো কি পাবো না। যেমন ধরো GPA 5, তুমি আশা করছো যে তুমি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় GPA 5 পাবে, কিন্তু আশা করছো আসলে কি এটা পাবে কি পাবে না এটা অনিশ্চিত। এটাই হচ্ছে অনিশ্চয়তা, এটার নামটাই বলা হচ্ছে অনিশ্চয়তা। এই আর অনিশ্চয়তা যে অংশটুকু আমরা পরিমাপ করতে পারি সেটা হচ্ছে ঝুঁকি। যেমন তোমার বাবা তোমাকে বলল যে তুমি যদি GPA 5 পাও তাহলে তোমার বাবা তোমাকে 1000 টাকা দিবে, আর যদি GPA 5 না পাও তোমার কাছ থেকে তোমার বাবা 500 টাকা নিবে। তার মানে এটা আমরা টাকার অঙ্কে পরিমাপ করতে পারছি। তাহলে ঝুঁকিটা কি? অনিশ্চয়তার যে অংশ আমরা পরিমাপ করতে পারি সেটা কি আমরা ঝুঁকি বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঝুঁকি হচ্ছে, ঝুঁকিটা কি? অনিশ্চয়তার যে অংশটা আমরা পরিমাপ করতে পারবো সেটাই হচ্ছে ঝুঁকি। আরেকটা কথা বলা যায়, প্রত্যাশা, আমরা যেটা প্রত্যাশা করছি আর তার প্রকৃত ফলাফলের পার্থক্যটা বা ব্যবধানটাই হচ্ছে ঝুঁকি। যেমন তুমি GPA 5টা আশা করছো, কিন্তু তুমি দেখা গেল GPA 5টা না পেয়ে পেলা 4.50, তাহলে সেটার ব্যবধানটা কত হবে? সেই ব্যবধানটার বিয়োগফলটাই হচ্ছে তোমার ঝুঁকি। তার মানে তুমি GPA 5টা পেলা না। আবার দেখা যাচ্ছে যে তুমি GPA 5টা পেয়ে গেছো, তার মানে তুমি প্রত্যাশা যেটা করেছো সেটা তোমার প্রকৃত ফলও সমান হয়েছে, তাহলে সেটা হবে কি? ঝুঁকি মুক্ত। সেটা মানে তোমার সমান সমান ফলটা হয়েছে। যাই হোক, আমরা ঝুঁকি পেয়ে গেছি, অনিশ্চয়তা পেয়ে গেছি। অনিশ্চয়তাটা কি? ঝুঁকি শেষ, অনিশ্চয়তা শেষ। ঝুঁকিটা কি? যেটা আমরা অনিশ্চয়তার যে অংশটা আমরা পরিমাপ করতে পারি সেটা হচ্ছে ঝুঁকি, আর অনিশ্চয়তা হচ্ছে যেটা আমরা ভবিষ্যতে সেটা পাবো কি পাবো না, পেতেও পারি আবার নাও পারি, সেটা হচ্ছে অনিশ্চয়তা। এখন আসো আমরা দেখি ঝুঁকি মুক্ত আয় কি। ঝুঁকি মুক্ত আয় আসো বলা যায় কিছু কিছু আয় আছে যেটা সম্পূর্ণ ঝুঁকি থাকে না। প্রকৃত আয় আর প্রত্যাশিত আয় সমান থাকে। যেমন ধরো বলা যায় যে আমরা ট্রেজারি, যে সরকার কর্তৃক যে ইস্যুকৃত। আবার আমরা আসো এখন দেখি ঝুঁকির উৎস প্রকারভেদ। ঝুঁকির উৎস এখন আমি দেখতে পাচ্ছি যে যে ঝুঁকিটা কত প্রকার ও কি কি, আর কোন কোন উৎস থেকে আমাদের ঝুঁকিটা হয়ে থাকে। ঝুঁকির উৎস হচ্ছে দুই প্রকার। ঝুঁকির উৎস হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, ব্যবসা প্রতিষ্ঠান, একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের
দৃষ্টিকোণ থেকে, আর একটা হচ্ছে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। ঝুঁকি বা ঝুঁকির প্রকারভেদ দুই প্রকার। একটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। এখন আমি ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে যে দুইটা ভাগ করা হচ্ছে, একটা ঝুঁকি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। এখন আমি ব্যবসায়িক ঝুঁকিটা আলোচনা করি। ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিনই তাকে পরিচালনা ব্যয় হিসাবে কিছু খরচ করতে হয়, যেটা ফিক্সড থাকে, যেমন বাড়ি প্রতিষ্ঠান ভাড়া, তারপরে শ্রমিকের বেতন, বীমা খরচ, কাঁচামাল ক্রয়, এরকম অনেক ধরনের যে পরিচালনা যে খরচগুলা, সেটা একটা ব্যবসা প্রতিষ্ঠানকে করতে হয়। এখন যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান এই পরিচালনা খরচ করতে অক্ষম হবে, তখন যে ঝুঁকি সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। সেটার নাম হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, যে সেটা তারা পরিচালনা করতে পারছে না। আর এই পরিচালনা কখন করতে পারে? যখন আয়ের স্থিতিশীলতা থাকে না। আয়ের স্থিতিশীলতা না থাকলেই এই কি হয়, ব্যবসায়িক ঝুঁকিটি সৃষ্টি হয়ে যায়। তাই বলা যায় যে ব্যবসায়িক ঝুঁকিটি হয় যখন আয় কম বেশি হয়ে থাকে, আয়ের স্থিতিশীলতা না থাকলেই এই ব্যবসায়িক ঝুঁকিটা হয়ে থাকে। তাই বলা যায় যে যখন অভ্যন্তরীণ উৎস থেকে ব্যবসা প্রতিষ্ঠান অর্থায়নের ব্যবস্থা করে থাকে, তখন এটি মুনাফা সংক্রান্ত এই ঝুঁকিটি সৃষ্টি হয়ে থাকে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকিটা হচ্ছে যে যখন কোনো প্রতিষ্ঠান বহিস্থ উৎস থেকে অর্থায়নের ব্যবস্থা করে, তখন তার ঋণের সৃষ্টি হয়। আর ঋণের সুদ দিতে যে কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠান বাধ্যতামূলক তাকে ঋণের সুদ দিতেই হবে, এতে তার একটা দায় সৃষ্টি হয়। এই দায়টাই হচ্ছে আর্থিক ঝুঁকি। যখন দেখা যায় অভ্যন্তরীণ উৎস থেকে কোনো প্রতিষ্ঠান অর্থের ব্যবস্থা করে, তখন তার মুনাফার জন্য দেয়াটা বাধ্যতামূলক না। কিন্তু যখন বহিস্থ উৎস থেকে কোনো প্রতিষ্ঠান অর্থের ব্যবস্থা করে, তাকে অবশ্যই ঋণের সুদ প্রদান করতে হবে, এবং একটা নির্দিষ্ট সময় শেষে সুদ সহ আসল তাকে প্রদান করতে হবে। তা না হলে ঋণ সরবরাহকারী সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে তখন সেই প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়। এভাবে একটি প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়ে থাকে। এখন আমরা বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে যে ঝুঁকিটা হয়ে থাকে সেটাকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে সুদ হারের ঝুঁকি। তাহলে আমরা দেখি সুদ হারের ঝুঁকিটা কি। একজন বিনিয়োগকারী যখন কোনো বাজার থেকে শেয়ার বাজার থেকে বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করে, তখন তাকে সুদের হারের ঝুঁকি মোকাবেলা করতে হয়। দেখো, সুদের হারের ঝুঁকি মোকাবেলা করেই তাকে বন্ড, ডিবেঞ্চার ক্রয় করতে হয়। কারণ বাজারে অনেক সময় দেখা যায় সুদের হারের পরিবর্তন হয়ে থাকে। যখন বাজারে সুদের হার ওঠানামা করে, বিনিয়োগের মূল্যটাও ওঠানামা করতে থাকে, মানে বন্ড ও ডিবেঞ্চারের মূল্যটাও ওঠানামা করতে থাকে। তাহলে আসলে আমরা বুঝি যে কি, সুদের হার যখন বাজারে কম থাকে, তখন বন্ড, ডিবেঞ্চারের মূল্য বেশি হয়ে থাকে, মানে বিনিয়োগের মূল্যটা বেশি হয়ে থাকে। আবার যখন দেখা যায় যে বাজারে সুদের হারের পরিমাণ বেশি থাকছে, সুদের হারের পরিমাণটা বেশি থাকছে, তখন বন্ড, ডিবেঞ্চারের মূল্যটা কমে যাচ্ছে। তাহলে এদের সাথে একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান থাকে। দুই নাম্বারটা হচ্ছে তারল্য ঝুঁকি।
তারল্য ঝুঁকিটা হচ্ছে যে বিনিয়োগকারী শেয়ার, অনেক সময় দেখা যাচ্ছে যে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করে থাকে। এখন এটা যে কোনো সময় তারা নগদায়ন নগদায়ন করতে পারে, সেজন্য যে যেমন শেয়ার, বন্ড, ডিভেঞ্চার যে কোনো সময় তাকে নগদায়নে রূপান্তর করতে হতে পারে। কিন্তু এখন যদি বিনিয়োগকারী চিন্তা করতে পারে সে যুক্তিসঙ্গত মূল্যে সে ইটা পাবে, শেয়ারের মূল্য পাবে বা বন্ড বা ডিভেঞ্চারের মূল্য পাবে। এখন সে প্রকৃতপক্ষে যদি যুক্তিসঙ্গত মূল্যে সে পায় তাহলে সে স্যাটিসফ্যাকশন আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে বিনিয়োগকারী তার যে বিনিয়োগ করেছে সেটা সে যুক্তিসঙ্গত মূল্য সে পাচ্ছে না, তখনই সেটা তারল্য ঝুঁকি বলা হয়ে থাকে। যখন একজন বিনিয়োগকারী বিনিয়োগের মূল্য যখন কোনো বিনিয়োগকারী সঠিকভাবে তারা নগদায়নে রূপান্তর করতে না পারে, যেমন 100 টাকার শেয়ার যদি তাকে 80 টাকায় বিক্রি করতে হয়, সেখানে তারল্য ঝুঁকি সৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে এটা বাজারের কাঠামো অনুযায়ী এই তারল্য ঝুঁকিটা হয়ে থাকে। যেমন এক মালিকানা ও অংশীদারি কারবারের ক্ষেত্রে তারল্য ঝুঁকিটা সবচেয়ে বেশি, কারণ তাকে ব্যক্তিগত স্থাবর সম্পত্তি বিক্রি করে তার অর্থে নগদে রূপান্তর। অংশীদারি কারবারে যখন তাদের অস্থাবর সম্পত্তিগুলো অনেক সময় যুক্তিসঙ্গত মূল্যে তারা বিক্রি করতে পারে না। কিন্তু একজন বিনিয়োগকারী যদি কোম্পানি থেকে সে শেয়ার ক্রয় করে থাকে, সেক্ষেত্রে তাকে তারল্য ঝুঁকিটা মোকাবেলা করতে হয় না। কিন্তু তার প্রয়োজন মতো সে বাজারে গিয়ে, সেকেন্ডারি বাজারে গিয়ে সে শেয়ারটা বিক্রি করে তার শেয়ারের নগদ অর্থে রূপান্তর করতে পারে। আর তারল্য জিনিসটা হচ্ছে যেই সব বিনিয়োগ সহজে নগদ অর্থে রূপান্তর করা যায়, যেসব যা দিয়ে দায় মেটানো যায়, সেটাই হচ্ছে তরল সম্পদ। যেমন টাকা, তাহলে শেয়ারটা যে কোনো সময় তা লসে বিক্রি করুক আর যেভাবে বিক্রি করুক না কেন, যে কোনো সময় আমরা এই শেয়ার নগদ অর্থে রূপান্তর করতে পারি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বন্ড, ডিভেঞ্চার সেই মূলধনী বাজারে সহজে বিক্রি করা যায় না, যতটা তাড়াতাড়ি বা যতটা সহজে শেয়ার বিক্রি করা যায়। এই ক্ষেত্রে ক্রেতা অনেক সময় পেতে সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এই হচ্ছে আমাদের তারল্য ঝুঁকি। তাহলে তারল্য ঝুঁকিটা কি? যখন কোনো বিনিয়োগকারী কোনো কিছু শেয়ার, বন্ড, ডিভেঞ্চার এগুলো ক্রয় করে, সেই ক্ষেত্রে যদি সে যুক্তিযুক্ত অর্থ না পায়, মানে যেটা সে আশা করেছিল সেই অর্থটা যদি না পায়, তাহলেই সেটা তারল্য ঝুঁকি সৃষ্টি হয়ে থাকে। এটা হচ্ছে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে। তাহলে আমরা দেখলাম যে ঝুঁকির উৎস প্রকারভেদ এটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। ব্যবসা প্রতিষ্ঠান দৃষ্টিকোণ থেকে ঝুঁকি আর বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, এগুলো আবার দুই প্রকার। একটা হচ্ছে এক, দুই, দুই প্রকার। একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান দৃষ্টিকোণ থেকে ঝুঁকিটা হচ্ছে আর্থিক। এখন তাহলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আমরা ঝুঁকিকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। এটা আমরা বুঝিয়েছি। এখন বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে যে দুই প্রকার হয়েছে, একটা হচ্ছে সুদের হারের ঝুঁকি আর একটা হচ্ছে তারল্য ঝুঁকি। এখন আমরা এটা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি 4 নম্বরে। এটা শেষ। 4 নম্বরে ঝুঁকি মুক্ত আয় কি? ঝুঁকি মুক্ত আয় কি? এটা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আয় কোনো ঝুঁকি থাকে না, সেটাই হচ্ছে ঝুঁকি মুক্ত আয়। প্রকৃত আয় আর প্রত্যাশিত আয় একই হয়, সমান হয়, সেটাকে আমরা বলছি ঝুঁকি মুক্ত আয়। যেমন ধরো কোনো ব্যাংকে কিছু টাকা কিছু মেয়াদের জন্য, ধরো 5 বছর 3 বছর মেয়াদের জন্য কিছু টাকা রাখা হলো, সেই টাকা থেকে 5 বছর মেয়াদ শেষে ব্যাংক কিছু সুদ সহ টাকাটা প্রদান করে। সেই ক্ষেত্রে আমাদের কোনো ঝুঁকি থাকে না। প্রকৃত আয়, প্রত্যাশিত আয় দুটি প্রায় সমানই হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে যে সরকার কর্তৃক ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এগুলা ইস্যু করা হয়। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রকৃত আয়, প্রত্যাশিত আয় আমাদের
সমানই থাকে। এক্ষেত্রে আমরা আমাদের ঝুঁকি থাকে না, সেটাই হচ্ছে ঝুঁকিমুক্ত আয়। তাহলে বলা যাচ্ছে যে আয়ে কোনো ঝুঁকি থাকবে না সেই আয়টাকে আমরা ঝুঁকিমুক্ত আয় বলতে পারি। তাহলে আমরা দেখলাম যে ঝুঁকিমুক্ত আয় নিশ্চয়ই এটা অনেক সোজা, যে এটা পড়েই আমরা দেখতে পাচ্ছি যে ঝুঁকি নাই মানে সেটাকেই তো মুক্ত বলা হয়, তার মানে ঝুঁকি থেকে এটা মুক্ত। তাহলে আসো আমরা দেখি যে ঝুঁকি বহুল আয়টা কি। ঝুঁকি ঝুঁকি তো আছেই, তার সাথে এটা আবার বহু ঝুঁকি বলতে আমরা এখানে ঝুঁকিটা আছে। যে সকল আয় প্রত্যাশিত আয় থেকে যদি প্রকৃত আয়ের ব্যবধানটা হয়, ওই ব্যবধানটাই হচ্ছে ঝুঁকি। আমরা আয়টাকে দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে ঝুঁকি বহুল আর একটা হচ্ছে ঝুঁকি মুক্ত। ঝুঁকি মুক্ত আয় বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাই হচ্ছে ঝুঁকি বহুল আয়। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, একজন বিনিয়োগকারী কোনো একটি কোম্পানি শেয়ার ক্রয় করলো। এখন সে শেয়ার ক্রয় করলো একটা প্রত্যাশা নিয়ে যে সে শেয়ারটা বিক্রি করলে 100 টাকা পাবে। হ্যাঁ, 80 টাকা দিয়ে কিনেছে, কিন্তু সে 100 টাকা শেয়ার বিক্রি করে, এটা তার প্রত্যাশা। কিন্তু দেখা যাচ্ছে যে সে এই প্রত্যাশা করলো, কিন্তু শেয়ার বিক্রি করা কিছু কোনো একটা কারণে কোম্পানির যে শেয়ার বিক্রিটা করে সে 100 টাকা না পেয়ে সে 80 টাকা পেল। তাহলে তার প্রত্যাশার যে ব্যবধানটা হলো সেটাই হচ্ছে তার ঝুঁকি। আবার দেখা যাচ্ছে সে 100 টাকা আশা করেছিল, সে 110 টাকাও পেতে পারে, এটাও একটা ঝুঁকি। আশার চেয়ে বেশি পাওয়াটাই ঝুঁকি, কারণ এখানেও অনিশ্চয়তা আছে। যেখানে কারণ সে জানতো না যে সে লাভ করবে বা 110 টাকা পাবে বা সে 80 টাকা পাবে। এটা নির্ভর করে কোম্পানির মুনাফার উপরে, যে সেই কোম্পানি ভবিষ্যতে কতটুকু মুনাফা অর্জন করতে পারলো, বা বিভিন্ন কোম্পানি রিলেটেড অনেক কিছু বিষয় থাকে যেটা মাধ্যমে একটা কোম্পানি ডিসাইড করে যে আসলে সে লভ্যাংশ কত, বিনিয়োগকারীকে সে কত প্রদান করবে। তাই বিনিয়োগকারী যা প্রত্যাশা করে সে যে সবসময় সেটাই পাবে এমন কোনো কথা না। এটাই হচ্ছে ঝুঁকি বহুল আয়। সে লভ্যাংশ বেশিও পেতে পারে, সে কমও পেতে পারে, আবার যেটা সে দিয়ে কিনেছে সেটাও পেতে পারে। এটাই হচ্ছে ঝুঁকি বহুল আয়। তার মানে যেখানে অনিশ্চয়তা আছে সেখানে ঝুঁকি বহুল আয়, সেটা হচ্ছে মেন কথা। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঝুঁকি বহুল আয়টা হচ্ছে যেই ঝুঁকি, যেই আয়ের মধ্যে আমাদের ঝুঁকি থাকে সেটাই হচ্ছে ঝুঁকি বহুল আয়। এখন আমরা দেখলাম ঝুঁকি বহুল আয় কি, ঝুঁকি মুক্ত আয় কি, এটা আমরা বুঝতে পারলাম। এখন আসো আমরা ঝুঁকি নিয়ে তো শুনলাম, অনিশ্চয়তা নিয়ে শুনলাম। এখন ঝুঁকি ও অনিশ্চয়তা পরিমাপ করা তো আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই, যদি সফলভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার মানে একজন কোম্পানি করতে চায়, তাহলে তাকে অবশ্যই ঝুঁকি ও অনিশ্চয়তা পরিমাপ করতে হবে, ক্যালকুলেশন করতে হবে যে কোম্পানির ঝুঁকিটা কতটুকু আছে, এটা কতটুকু থাকলে এটা লাভজনক হবে না হবে, এটার জন্য একটা পরিমাপ করতে হয়। এখন দেখা যাচ্ছে যে এটা ঝুঁকি পরিমাপ করা একটা কোম্পানির জন্য অবশ্যই প্রয়োজন। ঝুঁকি পরিমাপ না করলে ভবিষ্যতে একটা তার লস হওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যাশিত আয়ের এখন দেখা যাচ্ছে ঝুঁকি সে কিভাবে পরিমাপ করবে। এখন সে প্রত্যাশিত আয়ের বিচ্যুতি, এটা আমরা কিভাবে পরিমাপ করতে পারি। এখন দেখা যাচ্ছে যে একটা কোম্পানি যা প্রত্যাশা করলো, সেই প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে কি সৃষ্টি হয়, ঝুঁকি সৃষ্টি হয়, সেটা আমরা আগেই পড়েছি। এখন আমরা দেখি প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের যে ঝুঁকিটা, প্রকৃত আয়ের বিচ্যুতি যত বেশি হবে ঝুঁকি তত বাড়ে। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের বিচ্যুতি মানে ব্যবধান যত বেশি হবে ঝুঁকি তত বেশি হবে। আর প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের বিচ্যুতি যত কম হবে মানে ব্যবধানটা যত কম হবে ততই ঝুঁকি
কম হবে। এখন দেখা যাচ্ছে যে ঝুঁকির পরিমাপের জন্য অনেকগুলা পদ্ধতি ইউজ করা যায়, কিন্তু এখানে আমরা আদর্শ বিচ্যুতি হিসাবে একটা পদ্ধতি আছে, সেটা আমরা, এটা একটা পরিসংখ্যানিক পদ্ধতি, এটা হচ্ছে পরিসংখ্যানিক পদ্ধতি। এই পদ্ধতি বলো আর সূত্র বলে, এটা দিয়ে আমরা যে কোনো একটা কোম্পানির ঝুঁকি পরিমাপ করতে পারি। যেমন এইখানে দেখা যাচ্ছে যে আদর্শ বিচ্যুতি সূত্রটা দেখো, রুট আছে সামেশন আই হার মাইনাস গড় হার হোল স্কোয়ার, এনটা হচ্ছে বর্ষর আর মাইনাস 1। এখন কি সামেশন, এটার পুরাটার ব্যাখ্যাটা হচ্ছে অতীতে যে অর্জিত আয় হার থেকে গড় আয় হারের পার্থক্যের বর্গের সমষ্টি। আর এই এনটা হচ্ছে এন সমান সমান হচ্ছে বছরের সংখ্যা, যে কয়টা বছর থাকে বছরের সংখ্যা, এন সমান সমান বছরের সংখ্যা। এই সূত্রটা দিয়ে আমরা এই সূত্রটা দিয়ে আমরা ঝুঁকি, যে কোনো একটা কোম্পানির ঝুঁকি পরিমাপ করতে পারবো। এখন আমরা দেখলাম যে মোটামুটি আমার যে থিওরিটিক্যাল, মোটামুটি আমার কনসেপ্টটা তোমাদের আমি আইডিয়াটা দিলাম যে এটা কি হতে পারে, ঝুঁকি অনিশ্চয়তাটা কি। মানে এই অধ্যায় মোটামুটি আমরা থিওরিটিক্যাল থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে, আবার দেখা যাচ্ছে ম্যাথমেটিক্যাল থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে। এখন আমরা এই সূত্রটা দিয়ে আমরা ম্যাথটা শুরু করতে পারবো। এখন থেকে ঝুঁকি কি, অনিশ্চয়তাটা কি? ঝুঁকি অনিশ্চয়তারই একটা অংশ যেটা পরিমাপ করা যায়। আর অনিশ্চয়তা কি, যেটা আমরা জানি না এটা হবে কি হবে না, যে জিপিএ 5টা আমরা পাবো কি পাবো না, আমি চাকরিটা পাবো কি পাবো না, এই পাবো কি পাবো না এই প্রশ্নটাই হচ্ছে অনিশ্চয়তা। আর ঝুঁকি থাকবেই, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি থাকবে, যে প্রত্যাশা যা করলাম প্রকৃত ফল হয়তো বা আমার ভালোও হতে পারে বা সমানও হতে পারে বা লসও হতে পারে, এটাই হচ্ছে ঝুঁকি। আর ঝুঁকির উৎস প্রকারভেদ আমরা দেখলাম 2 প্রকার, একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, সেটা আবার 2 প্রকার, একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, যেটা পরিচালনা ব্যয় মেটাতে অক্ষমতা বলে সক্ষমতা বলে থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। আর আর্থিক ঝুঁকি একটা পড়লাম, সেটা হচ্ছে দায়, যেটা হচ্ছে আর্থিক বহিঃস্থ উৎস থেকে যে অর্থের হয়ে থাকে সেটা হচ্ছে দায় থাকে সে কোম্পানিতে, যে মূলধন দায়, এটা হচ্ছে একটা দায় যেটা বহিঃস্থ উৎস থেকে অর্থ বা ঋণ সংগ্রহ করা হয়ে থাকে, অর্থায়নের ব্যবস্থা করা হয়ে থাকে, যে জন্য তাদেরকে কোম্পানিকে সুদ দিতে হয়, সুদ দিতে না পারলে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়ে থাকে। এখন বিনিয়োগকারী যে বিনিয়োগ করে, যে শেয়ার বন্ড ডিবেঞ্চার ক্রয় করে থাকে কোম্পানি থেকে, তাদেরকে বলা হয় বিনিয়োগকারী, মানে সে বিনিয়োগ করে থাকে। তাদের দৃষ্টিকোণ থেকে আবার এই ঝুঁকিটা 2 প্রকার, সুদ হারের ঝুঁকি। তারা তো নিশ্চয়ই যে বন্ড ডিবেঞ্চার শেয়ার ক্রয় করে নিশ্চয়ই সুদের জন্য, যখন সুদের হারের তারতম্য দেখা যায় বাজারে তখন সুদের হারের ঝুঁকিটা সৃষ্টি হতে পারে। আবার তারল্য ঝুঁকি, যে তারা যখন বিনিয়োগকারী শেয়ার বন্ড ডিবেঞ্চার ক্রয় করে, এগুলো নগদে দ্রুত রূপান্তর করা যায়। এখন নগদে রূপান্তর করতে গেলে যদি তারা তারল্য ঝুঁকি সৃষ্টি হতে পারে, যদি যুক্তিসঙ্গত মূল্যে তারা শেয়ার বন্ড ডিবেঞ্চারটা বিক্রি করতে না পারে, তখনই তারল্য ঝুঁকি সৃষ্টি হয়ে থাকে। এখন আমরা এটা বুঝে গেলাম। এখন কিছু কিছু ঝুঁকি আছে, কিছু কিছু আয় আছে যেটা ঝুঁকি মুক্ত, যেখানে কোনো ঝুঁকি থাকে না, আয় আর প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল সমান হয়ে থাকে, সেটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়। আর ঝুঁকি বহুল আয়টা হচ্ছে যেখানে যেই আয়ের মধ্যে প্রচুর পরিমাণে ঝুঁকি থাকে সেটা হচ্ছে ঝুঁকি বহুল আয়। যেমন দেখা যাচ্ছে যে ঝুঁকিবহুল আয়, যে কোনো কোম্পানি থেকে সাধারণ শেয়ার ক্রয় করা হলো, সেটা হচ্ছে সেই অনুযায়ী সে লভ্যাংশটা পেল না, সেটা তার একটা ঝুঁকিবহুল আয়। ঠিক আছে, যেটা অনিশ্চিত, সে যে পাবে কতটুকু পাবে সে বা কতটুকু পাবে না, সেটা একটা কোম্পানির মুনাফার উপর নির্ভরশীল। এখন ঝুঁকি ও অনিশ্চয়তা আমরা পরিমাপ করব, কারণ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে ব্যবসা করতে চাইলে তাকে ঝুঁকি ও অনিশ্চয়তা পরিমাপ করেই সামনে আগাতে হবে। তার জন্য একটা পদ্ধতি আমরা এখানে ব্যবহার করব, আদর্শ বিচ্যুতি। এটা একটা পরিসংখ্যানিক পদ্ধতি, এটা একটা পরিসংখ্যানিক পদ্ধতি, যেই পদ্ধতি ব্যবহার করে আমরা কিভাবে কোন কোম্পানি থেকে শেয়ার বন্ড ডিবেঞ্চার এগুলো ক্রয় করতে হবে, কোন কোম্পানিতে ঝুঁকি কম কোন কোম্পানিতে ঝুঁকি বেশি, এইভাবে দুটি কোম্পানির মধ্যে আইডেন্টিফাই করে তারপরে একটা প্রতিষ্ঠান বা একটা ব্যবসা প্রতিষ্ঠান আগাতে পারে বা বিনিয়োগকারী শেয়ার বন্ড ডিবেঞ্চার ক্রয় করতে পারে। এই পদ্ধতিটা ব্যবহার করে আমরা একটা
অঙ্ক শুরু করব। আসো তাহলে আমরা একটা অঙ্ক শুরু করি। একটা সৃজনশীল অঙ্ক থেকে আমি তোমাদেরকে মোটামুটি বুঝিয়ে দিব যে সৃজনশীল অঙ্কটা কিভাবে আসতে পারে তোমাদের, এতে ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে। এতক্ষণ আমরা থিওরিটিক্যাল যে যা দেখলাম, আশা রাখি তোমরা যদি মন দিয়ে এটা শুনে থাকো বা দেখে থাকো তাহলে অবশ্যই এই অঙ্কটা তোমাদের কাছে অনেক সোজা হয়ে যাবে। প্রথমে আমি তোমাদের সুবিধার জন্য একটা সৃজনশীল পুরাটা তুলে দিলাম বোর্ডে। এই সৃজনশীলটা দিয়ে আমি তোমাদের বুঝাবো যে কিভাবে যদি যদি ম্যাথমেটিক্যাল আসে তাহলে কিভাবে এটার উত্তরটা হবে বা কিভাবে তোমরা প্রশ্নটার উত্তর দিবে। ক নাম্বার অ্যাজ ইউজুয়াল, এক কথায়, কোনটি থেকে ঝুঁকি সৃষ্টি হয়? কোনটি থেকে? ঝুঁকি অনিশ্চয়তার অংশ। তাহলে ঝুঁকি অনিশ্চয়তার অংশ, তাহলে ঝুঁকি সৃষ্টি হবে অনিশ্চয়তা থেকে। অনিশ্চয়তা আছে দেখেই ঝুঁকি সৃষ্টি হচ্ছে, তাহলে অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হয়। গেল এক নম্বর। এটা কর জন্য আমরা 1 নম্বর পাবো। এক লাইনে লিখলেই আমরা 1 নম্বর পেয়ে যাব। গেল খ নম্বর, পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকিটি ব্যাখ্যা করো। পরিচালনা খরচ, আমরা যে ঝুঁকির উৎস বা ঝুঁকির প্রকারভেদ পড়েছিলাম সেটাতে আমরা দেখেছিলাম যে ঝুঁকি 2 প্রকার। একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, আর হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে যে ঝুঁকিটা পড়েছে সেটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। এখন ব্যবসায়িক ঝুঁকির মধ্যে আমরা পড়েছিলাম পরিচালনা খরচগুলো যদি মেটাতে না পারে সেই অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি ব্যবসায়িক ঝুঁকি। তাহলে পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকিটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। এখন পরিচালনা খরচ কোনগুলো? যেমন বাড়ি কারখানা ভাড়া, কাঁচামাল ক্রয়, বীমা খরচ ইত্যাদি, এগুলো হচ্ছে যা নিত্য নৈমিত্তিক ভাবে একটা কোম্পানিকে করতে হয়। তাহলে এটা দিয়ে তোমরা পরিচালনা খরচটা বুঝতে পেরেছো। তাই ওইভাবে যে ব্যবসায়িক যে ঝুঁকিটা আছে সেটা ডিটেলস তোমরা লিখে দিবে। এখন আমি গেলে এটাতে গ নম্বর। আসো গ নম্বরে এখন আমরা মূল অঙ্কে চলে আসছি। স্বর্ণা প্রকল্প কোনটা? এটা। স্বর্ণা প্রকল্পটির আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। আদর্শ বিচ্যুতি মানে কি? ঝুঁকিটা নির্ণয় করতে বলা হয়েছে। স্বর্ণা প্রকল্পটির আদর্শ বিচ্যুতি মানে ঝুঁকিটা নির্ণয় করতে বলা হয়েছে। মানে এখনই আমাদের অঙ্কটা শুরু। আদর্শ বিচ্যুতির সূত্রটা কি আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, যে এখন ওই সূত্রটা ধরেই আমরা অঙ্কটা শুরু করব। ওই সূত্রটা ধরেই স্বর্ণা প্রকল্পটির আদর্শ বিচ্যুতি আমরা নির্ণয় করব। এখন আমরা দেখলাম যে স্বর্ণা প্রকল্পটির আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি স্বর্ণা প্রকল্পের। কোন প্রকল্পের? স্বর্ণা প্রকল্পের। আছে 2টা প্রকল্প, একটা হচ্ছে ঝর্ণা আর একটা হচ্ছে স্বর্ণা। এখন আমি স্বর্ণা প্রকল্পটি নির্ণয় করব। এখন দেখো আমার বছর কয়টা? 5। এখানে বলেছে মিস্টার মেহেরাজ 5 বছর পূর্বে স্বর্ণা ও ঝর্ণা নামক 2টি প্রকল্পে অর্থ বিনিয়োগ করে প্রকল্প 2টি থেকে 5 বছরে প্রাপ্ত আয়ের হার নির্ণয় করো। এই যে 5 বছরে যে সে আয় করেছে সেটার হারটা, পার্সেন্টেজটা নির্ণয় করতে বলেছে। এখন দেখো স্বর্ণা প্রকল্প আমরা নির্ণয় করেছি। বছর কয়টি? এরকম একটা ঘর করতে হবে তোমাদের। এই ঘরে প্রথমে লিখতে হবে বছর। বছর 1 2 3 4 5, এইভাবে 5টা ঘর, 5টা বছরের জন্য 5টা ঘর। তারপরে আয়ের পার্সেন্টেজ দেয়া আছে। প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 12, তৃতীয় বছরে 18, 14, তারপরে 14, তারপরে 11, এভাবে 5 বছরের আয়টা দেয়া আছে। এখন কি করতে হবে? আয়ের যোগফলটা করতে হবে। এই যে আয় হলো 5 বছর টোটাল, তার যোগ কত আসলো সেটার যোগফলটা আমরা নির্ণয় করে দেখলাম, আসলো 65। এটার যোগ আসে 65%, মানে 65।
এখন এটা আমরা গড় করব। গড়ের সিস্টেমটা কি, যেই কয়টা বছর আছে সেটা দিয়ে এই যোগফলটাকে, যেই কয়টা বছর আছে সেটা দিয়ে এই যোগফলকে ভাগ করেই গড় আয় বের করা যায়। যেমন আমার বছর এখানে আছে হচ্ছে, যোগফল হচ্ছে 65, বছর হচ্ছে 5 বছর। বছর কত বছর? 5 বছর। এখন 65 দিয়ে 5 কে ভাগ করলে আসে গড় আয় 13, সমান সমান গড় আয় 13। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আয়টাকে যোগ করলাম, এইবার আয়ের গড় করলাম, গড় করে আমরা 13 পেলাম। এখন গড় থেকে ব্যবধান, এই যে গড়টা আমার বের হলো, এটা থেকে আমরা ব্যবধান করব। এখন কিভাবে ব্যবধান করব? আয় কত? আয় হচ্ছে প্রথম বছরে কত? 10। আয় হচ্ছে প্রথম বছরে 10, এটা হচ্ছে আয়। এখন এটার গড় কত হচ্ছে, যেহেতু মাইনাস হচ্ছে গড়, গড় আয়টা হচ্ছে মাইনাস করতে বলা হয়েছে সূত্রে, তাহলে এটা মাইনাস 13 বিয়োগ সমান সমান, এখন আমরা বিয়োগ করে দেখছি যে যেহেতু বড় সংখ্যার আগে বিয়োগ সংখ্যা আছে, আমরা জানি যদি বড় সংখ্যার আগে বিয়োগ সংখ্যা থাকে, 10 হচ্ছে 13 চেয়ে ছোট, তাহলে বড় সংখ্যার আগে যদি বিয়োগ সংখ্যা থাকে, যেই চিহ্নটাই থাকুক না কেন, যোগ থাকুক বা বিয়োগ থাকুক, সেই চিহ্নটাই বসাতে হবে। এখানে দেখা যাচ্ছে 13 হচ্ছে বড়, তাহলে 13-র আগে আমাদের চিহ্ন আছে বিয়োগ, তাহলে আমি মাইনাস বিয়োগ 3। তারপরে দ্বিতীয় বছরের আয় হচ্ছে 12, 12 মাইনাস গড় 13, তাহলে সমান সমান মাইনাস থাকে 1। তারপরে তৃতীয় বছর এসে আমি দেখছি 18, আয় হচ্ছে 18 মাইনাস 13, তাহলে সমান সমান হচ্ছে 18 থেকে 13 গেলে সমান সমান 5। এখানে দেখা যাচ্ছে 18 হচ্ছে বড়, 18-র চিহ্নটা হচ্ছে যোগ, তাই আমরা এটা প্লাস 5 হয়ে যাবে। তারপরের বছর হচ্ছে 14 মাইনাস 13, তাহলে সমান সমান 1, ব্যবধানটা 1। তারপরের বছর আছে 11 মাইনাস সমান সমান 13, তাহলে সমান সমান মাইনাস 2 হয়ে যাবে, সমান সমান মাইনাস 2। এই হচ্ছে গড় থেকে ব্যবধান আমরা পেয়ে গেলাম। এখন কি করতে হবে, ব্যবধানের এই যে ব্যবধানটা বের হলো, ব্যবধানের বর্গ করতে হবে। বর্গ আমরা কিভাবে করব? প্লাস মাইনাস যাই হোক না কেন, বর্গ করতে গেলে একই সংখ্যা 2 বার গুণ করাকে বর্গ বলে। যেমন বর্গ, 3-এর বর্গ 3 গুণ 3 সমান সমান 9। প্লাস মাইনাস যাই থাকুক না কেন, এখানে এসে প্লাসই হবে, মানে যা সেই প্লাসই হবে, সেটার কোনো মাইনাস থাকলে কোনো বর্গে যে প্লাসই হয়ে যায়। তারপরে 1 গুণ 1 সমান সমান 1, 5 গুণ 5, বর্গ মানে একই সংখ্যা 2 বার গুণ করা, 5 গুণ 5 সমান সমান 25। তারপরে হচ্ছে আবার 1 গুণ 1 সমান সমান 1, 2 গুণ 2 সমান সমান 2 দুগুণে 4। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একই সংখ্যা ব্যবধানের বর্গ যখন আমরা করি, যখন কোনো সংখ্যার বর্গ করি, তাহলে একই সংখ্যা 2 বার গুণ করাই হচ্ছে বর্গ। আর বর্গের সময় প্লাস মাইনাস কোনো ফ্যাক্ট করে না, শুধু প্লাস চিহ্নটাই বসবে। ঠিক আছে, কারণ বর্গ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, আর প্লাসে প্লাসে তো প্লাস হবেই, তাহলে এই বর্গটা পেলাম। এখন আমরা বলব যে ব্যবধানের বর্গের যোগফল, এই যে ব্যবধানের বর্গটা যে করলাম, এটা আমরা যোগ করে ফেলব। ব্যবধানের বর্গের যোগফল সমান সমান, এই যে ব্যবধানের বর্গের যোগফল আমরা করব, এটা আমাদের আসে হচ্ছে কত, যোগ করলে আসবে 40, যোগ করলে আসবে 40। এখন ব্যবধানের এই যে আমরা যেমন গড় আয় করলাম, এটারও আমাদের গড় করতে হবে, তাহলে গড় করব কিভাবে? এখন আমরা এটা গড় করব হচ্ছে ব্যবধানের বর্গের গড়। এবার করব ব্যবধানের বর্গের গড়, মানেই হচ্ছে যে কটা বছর থাকে সেটা দিয়ে ভাগ করাকে
গড় বলে। এখন আমাদের n-1 সূত্রেই ছিল n-1, n-1, এটাই ছিল হচ্ছে ব্যবধানের যে বর্গের গড়টা আমাদের এভাবে বের করতে হবে। তাহলে n হচ্ছে 5 বছর, বছরটা কত 5, তাহলে 40, এখানে আমার জায়গা হচ্ছে না, তাহলে এটা আমি ক্যালকুলেশন এখানে একটু সরিয়ে করি। তাহলে 40 আর 5 মাইনাস 1 সমান সমান 40 দিয়ে 4, তাহলে 10, 4 10 40। এই হচ্ছে ব্যবধানের বর্গের গড়। এখন এটা আমি সূত্রে নিয়ে যাব। সূত্রটা কি ছিল? আচ্ছা, তাহলে আমরা যে এই যে ক্যালকুলেশনটা করলাম, এখানে আমার সূত্রের সবকিছু ক্যালকুলেশন করা শেষ। এই যে আমি আয় হার, কোথায় আয় হার? এই যে আয় হার, আয় হারটা কোথায়? যে 13%। তারপরে এই যে গড় হার, কোথায় গড় হার? এই যে এই 10 থেকে গড় কোথায়? এই যে আয় থেকে এই যে গড় করলাম, এটা আয় আর এটা হচ্ছে গড়, আয়ের গড়। এই গড়টা আমি মাইনাস করার পরে এই সংখ্যাগুলো আমি পেলাম, সেটার আবার কি করলাম? এই যে হোল স্কোয়ার করলাম, এই যে স্কোয়ার মানে বর্গ করলাম, এই যে বর্গ। তাহলে এতটুকু আমার এখানেই আমার বের হয়ে গেছে। তারপরে বর্গের কি করলাম? যোগ করলাম। যোগ করে এই n-1 দিয়ে আমরা এটা ভাগ করে দিলাম। ভাগ করে এই যে 10 পেয়েছি, এই 10-এর আমরা রুট করে দিব। তাহলে আমার এই সূত্রের সবকিছু আমি এখানে করে বের করে ক্যালকুলেশন করে তখন আমি যেটা ফলটা আমার বের হবে সেটা আমি 10 হোক 11 হোক যেটাই হোক সেটা আমি রুট করে দিব। তাহলে রুট করার পরে আমার রুট করার 10টা যে আমি পেলাম, এই সমস্ত কিছু করার পরে যে 10টা পেলাম সেটা রুট করব। রুট করার পরে এটার ফল আসছে আমার 3.16%। এটা হচ্ছে ঝুঁকি। আদর্শ বিচ্যুতি মানে এটা হচ্ছে কোন প্রকল্প? স্বর্ণা প্রকল্পের এটা হচ্ছে ঝুঁকি। আমাদের স্বর্ণা প্রকল্পের ঝুঁকিটা বের হয়ে গেল। এখন আমরা দেব মিস্টার মেহেরাজের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত। কোন প্রকল্প মানে কি? দুইটার মধ্যে তুলনা করেছে। ঝর্ণা প্রকল্প আমি বের করেছি, এখন আমাকে বলা হয়েছে যে ঝর্ণা প্রকল্পটাও বের করতে হবে। ঠিক এইভাবে ঝর্ণা প্রকল্পটা বের করে আমাকে তুলনা করতে হবে যে মেহেরাজের জন্য কোন প্রকল্পটি ভালো হবে। তারপরে ঝুঁকি, যেই প্রকল্পের কম থাকে, আয় বেশি, আয় বেশি ঝুঁকি কম, আয় বেশি ঝুঁকি কম, সেই প্রকল্পটাই হবে মেহেরাজের জন্য যুক্তিযুক্ত। তাহলে আমরা দেখা যাচ্ছে যে স্বর্ণা প্রকল্প, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বর্ণা প্রকল্পের আদর্শ বিচ্যুতি মানে ঝুঁকি 3.16%, 3.16%। এখন মিস্টার মেহেরাজের আরেকটা প্রকল্প ঝর্ণা প্রকল্পের ক্যালকুলেশন ঠিক একইভাবে এইভাবে ক্যালকুলেশন করে ক্যালকুলেশনে যেটা আসবে সেটা এইভাবে রুট করার পরে যদি দেখা যায় যে ঝর্ণা প্রকল্পটি ঝুঁকিটা বেশি বেশি আসলে তাহলে মেহেরাজের জন্য স্বর্ণা প্রকল্পটি ভালো হবে। সে স্বর্ণা প্রকল্পটি বেছে নিবে, কারণ সে দেখবে যে তার আয় বেশি, যেটাতে আয় বেশি ঝুঁকি কম, আয় বেশি ঝুঁকি কম, তাহলে সবসময় সেই প্রতিষ্ঠানটি প্রকল্পটি বেছে নিতে হবে, সেই প্রকল্পটি বেছে নিতে হবে। আর যদি দেখে যে ঝর্ণা প্রকল্পটির ঝুঁকিটা বেশি, সেই ক্ষেত্রে করবে যে ঝর্ণা প্রকল্পের ঝুঁকি বেশি, সেই ক্ষেত্রে আয় কম, সেই ক্ষেত্রে তাহলে ঝর্ণা প্রকল্পটি সে গ্রহণ করবে না, সেটা সে বর্জন করবে। এইভাবেই তাহলে তোমরা এই প্রকল্পটি চেষ্টা করবে বাসায়, যে ঝর্ণা, আমি স্বর্ণা প্রকল্পটি বের করে দিলাম, তোমরা বাসায় চেষ্টা করে ঝর্ণা ঠিক একইভাবে একই সূত্র দিয়ে এই ঝর্ণা প্রকল্পটি তোমরা বের করবে বাসায়। আশা করি তোমরা এটা ইনশাল্লাহ বের করতে পারবে। আর যদি কখনো কোনো তোমাদের সমস্যা হয়, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি রুমানা খান, তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদের সবকিছু আরো ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি সবসময় তোমাদের পাশে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।